So we are at the last chapter of our syllabus, and we were summarizing the chapters to be specific. And today we'll be summarizing the last one, chapter 28, Cosmology. As usual, we'll be checking out the learning objective. শুরুতে তারা এখানে কি বলেছে? Describe the past evolution of the universe and the main arguments in favor of Big Bang. Big Bang এর দুটো main argument, একটা হচ্ছে redshift and the other one is cosmic microwave background radiation. Second point of it. Describe that if a wave source is moving relative to an observer, there would be a change in the observed frequency and the wavelength. Redshift এর further discussion. Redshift এর ক্যালকুলেশনটা এখানে রাখা হয়েছে. Use the equation relating to the change in the wavelength, velocity of a galaxy, and the speed of the light. Lambda minus lambda naught divided by lambda naught equals to v divided by c, or delta lambda divided by lambda naught equals to v by c. এখানে v টা হচ্ছে velocity of the galaxy, c হলো speed of the light, delta lambda is the difference in wavelength or change in wavelength, and lambda naught is the reference wavelength. Reference wavelength বলতে কি বোঝায় আমরা আসতেছি একটু পরে. Describe the redshift in light received from the galaxy at different distance from the earth. Then lastly, explain why redshift of the galaxy provides evidence for the expansion of the universe. So এটাকে আমরা লিংক করব এক্স্যাক্টলি ফার্স্ট পয়েন্টের সাথে, যে আমাদের আর কি কি এভিডেন্স ছিল। একটা হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এন্ড সেকেন্ড ওয়ান ইজ দি রেডশিফট অর দি ডপলার ইফেক্ট। সো এখানে প্রথম যে আলোচনাটা আনা হয়েছে ডপলার ইফেক্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যে অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে যে ওয়েভস গুলোকে রিসিভ করি, যে সিগন্যাল গুলোকে রিসিভ করি ফ্রম দি ডিস্টেন্ট গ্যালাক্সি, তাদেরকে যদি আমরা অবজার্ভ করি এবং অবজার্ভ করে আমরা তাদের যে ওয়েভলেন্থটা খুঁজে বের করতে পারি, এই ওয়েভলেন্থের সাথে আমরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে একই ধরনের রিঅ্যাকশন প্রসেস ঘটিয়ে আমরা যে ওয়েভটা রিসিভ করতে পারি, এই দুটো ওয়েভ ফর্মকে যখন আমরা কম্পেয়ার করে আমরা দেখি যে আমরা যে ওয়েভটা রিসিভ করতেছি ফ্রম আ ডিস্টেন্ট গ্যালাক্সি, এদের ওয়েভলেন্থটা ইজ মোর দেন দি ল্যাবরেটরি ওয়ান, রেফারেন্স ওয়ান। সো ল্যাবরেটরিতে যেটা আমরা প্রডিউস করতে পারি এটাকে আমরা বলতেছি রেফারেন্স ওয়ান, বিকজ একটা পার্টিকুলার নিউক্লিয়ার ফিউশনের জন্য একটা পার্টিকুলার লাইট এখানে ইমিট হবে বা একটা পার্টিকুলার ওয়েভ এখানে ইমিট হবে, এই ওয়েভটা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের হবে, এটাই স্বাভাবিক। সো ওইটা না হয়ে যখন আমরা ওয়েভলেন্থ রিসিভ করতেছি ফ্রম দ্যাট ডিস্টেন্স গ্যালাক্সি, যেটা সেন্টারে একটা স্পেসিফিক রিঅ্যাকশনই হওয়ার কথা ছিল, ওই রিঅ্যাকশনটার জন্য তার একটা স্পেসিফিক ওয়েভলেন্থ জেনারেট করার কথা ছিল, বাট ওইটা না করে সে আমাকে যেটা দিচ্ছে এটা একটা এক্সটেন্ডেড ওয়েভলেন্থ সে আমাকে দিচ্ছে। তার মানে কি সে কি এক্সটেন্ডেড ওয়েভলেন্থ প্রডিউস করতেছে, নাকি সে তার মুভমেন্টের জন্য আমি আমার রিজিয়নে এসে আমার পজিশনে আমি অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড ওয়েভলেন্থ রিসিভ করতেছি? The answer is the second one. It is producing the wave at its basic level. ওইটা আমার কাছে যখন আসতেছে ওয়েভলেন্থটা এক্সটেন্ডেড হচ্ছে, কেন? Because of the Doppler effect. So what is a Doppler effect? এটা নিয়ে আমরা একটা ডিসকাশন অলরেডি সাউন্ড ওয়েভ যখন পেয়েছি তখন আমরা এটা নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি, যে কোন একটা সোর্স যখন সাউন্ড ওয়েভ প্রডিউস করতে করতে মুভ করে towards me or away from me, or towards an observer or away from an observer, এক্ষেত্রে দুটো এন্ডে দুটো ডিফারেন্ট টাইপ অফ সিনারিও ক্রিয়েট হয়। If it moves towards the observer, then the frequency gets increased and wavelengths get decreased, and if it moves away from the observer, then frequency gets decreased, wavelength gets increased. Okay, opposite পার্টটা ঘটে আর কি। এই পুরো পার্টটাকে বলা হচ্ছে ডপলার ইফেক্ট। Now, why the Doppler effect is important for us? আমরা একটু যদি কম্পেয়ার করি, এখানে দেখেন সানের জন্য আমরা এই যে অ্যাবজর্পশন স্পেকট্রাম, এদেরকে বলা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই শব্দটা আপনারা শুনবেন এবং বলে যান, এ লেভেল পর্যন্ত আপনারা এটা বলেই থাকবেন আনলেস ইউ কাম ইন কেমব্রিজ। কেমব্রিজের ক্ষেত্রে অ্যাবজর্পশন স্পেকট্রামের একটা ছোট্ট এক্সপ্লানেশন আছে, আপনাদের জন্য এটা দরকার নেই। সো যেহেতু দরকার নেই এটাকে আমি আর এক্সপ্লানেশনে যাচ্ছি না। সো এই যে এই যে ব্ল্যাক লাইন গুলো, এটাকে আমরা বলি কি অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই লাইট গুলো অ্যাবজর্বড হয়ে গেছে, সো এই জন্য আমরা এটাকে রিসিভ করতেছি না, এদেরকে সোজা কথা এক কথায় যদি বলি। বাট if you see that the light you receive from the nearby galaxy, the black lines or the blue lights, yellow lights, red lights,
they have got moved towards the right a little. From a distant galaxy, a little more. From farthest galaxy, even more. তাহলে এই অ্যাবজর্পশন স্পেকট্রাম গুলো বা ডার্ক ভার্টিক্যাল লাইন গুলো ডান দিকে কি করেছে, শিফট করেছে along with the colors of the wave. Right or wrong? Yes. So এই ঘটনাটাকে আমরা বলতেছি that wavelength has got stretched up because blue light এর যে wavelength থাকার কথা ছিল, right? ব্লু লেন্থের ওয়েভলেন্থটা এখানে কি হয়েছে, আনইউজুয়ালি এক্সটেন্ডেড হয়েছে, রাইট? রেড লাইটের যে ওয়েভলেন্থ থাকার কথা ছিল এটা আনইউজুয়ালি এক্সটেন্ডেড হয়েছে, thereby সবগুলো ওয়েভলেন্থই ডান দিকে শিফট হয়েছে টুয়ার্ডস দি রেড শিফট। কেন এটাকে রেড শিফট বলা হচ্ছে, কেন ব্লু শিফট বলা হচ্ছে? বিকজ ইট হ্যাজ শিফটেড টুয়ার্ডস দি রেড। and why it is shifted towards the red? because red has the longest wavelength. তাহলে তার ওয়েভলেন্থ যদি ইনক্রিজ করে, কেন এখানে ইনক্রিজমেন্টেরই শুধু ইস্যু আসতেছে, ব্লু শিফট কেন আসতেছে না? বিকজ ইন জেনারেল all the galaxies moves away from us because the whole universe is expanding. If the whole universe is expanding, definitely আপনার প্রতিটা গ্যালাক্সি আপনার গ্যালাক্সি থেকে দূরে সরে যাবে, রাইট? ইন জেনারেল কিছু গ্যালাক্সির ক্ষেত্রে, লাইক লেটস সে আপনার গ্যালাক্সিতে আপনার স্পিনিংটা ক্লকওয়াইজ, তার গ্যালাক্সিতেও স্পিনিংটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, বাট আপনি একদিকে মুভ করে উপরের দিকে যাচ্ছেন, সে মুভ করে নিচের দিকে আসতেছে তার গ্যালাক্সি। এই ক্ষেত্রে এই পার্টিকুলার কেসগুলোতে আপনি ওই পার্টিকুলার স্টারের জন্য মেবি ব্লু শিফট অবজার্ভ করবেন, but in general it is red shift because in general the universe is expanding in all directions. Even within your galaxy you are expanding, even within your solar system you are expanding, right? So if it is the reality, then the light you're going to receive from all kind of galaxies or stars everywhere from your universe, it is definitely redshifted because they are going away from you. একটা ছোট্ট এক্সাম্পল আমি ইউজ করতাম, I didn't know the questions regarding this. At last I have found one solving the past paper of Cambridge students. ওইখানে আমি একটা এক্সাম্পল দিতাম যে আমরা যে বেলুনের উপর অনেক ডটেড বেলুন থাকে না, সাথে হচ্ছে আপনার এই হ্যাপি বার্থডে বা লেটস সে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ম্যারেজ ডে, এরকম অনেক লেখা থাকে না, along with some dots. আপনারা যদি বেলুনকে ইনফ্ল্যাট করেন, দেখবেন ডট গুলো বড় হচ্ছে এবং একটা ডট থেকে দূরে সরে যাচ্ছে। সবচেয়ে কোন ডটটা সবচেয়ে কোনটা থেকে বেশি দূরে সরে যাবে, যেটা আপনার হাতের কাছে বা মুখের কাছে, এবং যেটা একদম মুখ থেকে দূরে, এদের মধ্যে ডিসটেন্সটা সবচেয়ে বেশি বেড়ে যাবে, রাইট? ওয়াই? বিকজ দে আর দি ফার্থেস্ট। এখন এখানে এই আইডিয়াটার কিছু লিমিটেশনস আছে, যে আমরা এখানে একটা সারফেস চিন্তা করতেছি, মাঝখানে কিছু চিন্তা করতেছি না, বাট ইউনিভার্সের কিন্তু ব্যাপারটা এরকম না। ইউনিভার্সের এভরিওয়্যার দেয়ার আর গ্যালাক্সিস, রাইট? এভরিওয়্যার বলতে আমি বোঝাচ্ছি মাঝখানে যে ফাঁকা চিন্তা করতেছি বেলুনের, এখানে তো ডটস নাই, বাট ইউনিভার্সে তো এখানে অনেক কি আছে, গ্যালাক্সি আছে। আপনি যে সারফেস চিন্তা করতেছেন, ইউনিভার্সে এরকম কোনো কি নাই, সারফেস নাই যে সারফেস বরাবর এটা কাজ করবে। নো, দেয়ার ইজ নো সাচ থিং। দিস ইজ দি লিমিটেশনস অফ দিস পার্টিকুলার এক্সাম্পল। But however, this is a good idea to understand that universe is expanding and the galaxies are moving away from each other. Okay. In that case, for all cases in general, majority of the case, we will be observing the redshift. Orthat, majority of the galaxies are going away from us. Clear, Baba? Okay. এখানে তারা কয়েকটা পয়েন্ট জি আম্মা জান বল। is মানে স্যার ব্লু শিফট কি রেড শিফটের অপোজিট? ব্লু শিফট রেড শিফটের অপোজিট, ইয়েস। আপনি যে লাইটটা রিসিভ করতেছেন লেটস সে নিয়ার বাই গ্যালাক্সি থেকে, এই নিয়ার বাই গ্যালাক্সি দেখেন যে এই ডট, এই ব্ল্যাক লাইনটা ডান দিকে সরে গেছে। ডান দিকে সরে গেছে মানে কি, এটার ওয়েভলেন্থটা বেড়ে গেছে, বিকজ ডান দিকে ওয়েভলেন্থটা বেশি, বাম দিকে ওয়েভলেন্থটা কম। এই যে দেখেন এখানে 400 ন্যানোমিটার, এখানে 700 ন্যানোমিটার। ডান দিকে সরে গেছে, তার মানে কি ওয়েভলেন্থটা বেড়ে গেছে। তো ডান দিকে সরে যায় যখন একটা অবজেক্ট একটা সোর্স লাইট প্রডিউস করতে করতে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তখনই আপনি তার রিসিভড লাইটটাকে ডান দিকে সরে যেতে দেখবেন। যদি সোর্সটা আপনার দিকে মুভ করতো, কোন একটা স্টার আপনার দিকে মুভ করতেছে,
তাহলে তার ক্ষেত্রে আপনি যে লাইটটা রিসিভ করতেন এটা দেখতেন তার ওয়েভলেন্থটা কমে গেছে, তখন আপনি ব্ল্যাক লাইনটাকে দেখতেন এটা লেফট দিকে শিফট হচ্ছে। তো লেফট দিকে শিফট হলে এটাকে আমরা বলতাম ব্লু শিফট। ব্লু শিফট বুঝছি। কখন, যখন স্টারটা আমাদের দিকে অ্যাপ্রোচ করে। আর যেহেতু ইউনিভার্স ইজ এক্সপান্ডিং, so all the stars are actually going away from us. So if it is going away from us, so there is no blue shift in general, rather it is only red shift That's it. as a whole. Okay, so definitely red shift and blue shifts are opposite. Red shift for stars, light of stars that are going away from us. Blue shift for the light of stars that are approaching us. Okay, however এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে তারা, যে আপনার যে রেড শিফট ব্লু শিফটের এক্সাম্পল, আপনার স্টার এখানে, আপনি আর্থ এখানে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইট আপনি রিসিভ করেন। এই স্টারের পার্সপেক্টিভে স্টারটা যদি দেখি দূরে সরে যাচ্ছে এবং আর্থ, আপনি আর্থের জায়গায় আছেন, তাহলে যে ওয়েভলেন্থটা হবে এটা একটু স্ট্রেচড হয়ে যাবে। সো ইয়েলো লাইটের পরিবর্তে আপনি রেড লাইট রিসিভ করবেন। যদি স্টারটা আপনার দিকে অ্যাপ্রোচ করে টুয়ার্ডস ইউর আর্থ, দেন দ্য ওয়েভলেন্থ গেটস Blue. এবং এই কম্প্রেসড ওয়েভলেন্থের কালার কি হবে, ব্লু। সো যেহেতু majority of the star they go away from us, so we observe a stretched wave which is a extension of the wavelength, and extension of wavelength nothing but represents the red light, thereby we call this one as red shift। আর এটা হলে এটাকে আমরা বলতেছি ব্লু শিফট। ক্লিয়ার বাবা? ওকে, এখানে আর আপনাদের ডিসকাশনের কিছু নেই। এখানে যে আহ, আমরা যে বেলুনের এক্সাম্পলটা দিলাম, বলতে পারেন এটার একটা এক্সাম্পল। আপনি বানের যে ডোটা প্রডিউস করেন, ডোর উপরে কিসমিস বলেন, বাদাম বলেন, এগুলো দিয়ে দেন। এগুলোকে যখন আপনি ওভেনের মধ্যে দিয়ে দেন, আপনি দেখেন যে এটা কি হচ্ছে, স্প্রেড আউট হয়ে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে। তো ফুলে যাওয়ার সময় দেখবেন যে যে প্রতিটা ডোর উপরে যে পজিশন গুলো ছিল নাটস গুলোর বা কিসমিস গুলোর, এগুলো একটা একটা থেকে কি হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, যাবে, এটাই স্বাভাবিক, যেটা ফুলে উঠতেছে লাইক দ্য বেলুন। সো ওইটাই এখানে নতুন করে আলোচনা করা হয়েছে। আর বিগ ব্যাং কি জিনিস, এটা একটা ছোট্ট আলোচনা তারা এখানে দিয়েছে, বলতেছে so scientists now believe that universe is expanding and that at some time in the past all the matters in the universe was in one place just before an explosion. This theory is called big bang theory। অর্থাৎ যেহেতু ইউনিভার্স ছড়াই যাচ্ছে, তাহলে আমরা যদি টাইমটাকে পিছাই নিই, 1 বছর আগে এটা কোথায় ছিল, একটু কম ছড়ানো ছিল। 10 বছর আগে কোথায় ছিল, আরেকটু কম ছড়ানো ছিল। 1000 বছর আগে কোথায় ছিল, আরেকটু কম ছড়ানো ছিল। এইভাবে যদি আমরা ব্যাক ট্র্যাক করতেই থাকি, তাহলে দেয়ার উইল বি আ পয়েন্ট যেখানে আমরা we can gauge that it has started from a basic point। সো যে স্টার্টিং থেকে গ্র্যাভিটির জন্য ডাস্ট পার্টিকেল গুলো এক জায়গায় হয়েছে, they experience the gravitational pull together, এবং তারা একত্রিত হওয়ার জন্য তাদের টেম্পারেচারটা, ডেন্সিটিটা বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার জন্য এখানে তাদের ফিউশন জেনারেট হয়েছে, হাইড্রোজেন ফিউশন। হাইড্রোজেন ফিউশন জেনারেট হওয়ার জন্য তারা এক্সপান্ড করেছে, একটা পর্যায়ে স্টেবল হয়েছে, এবং স্টেবল হয়ে আমাদের আমাদের স্টারের মতো মেইন সিকোয়েন্স স্টারে রিচ করেছে। এবার তার আবার হাইড্রোজেন ফিউশন গুলোর সংখ্যা কমে গেছে, কমে যাওয়ার জন্য তার ইনওয়ার্ড পুলটা বেড়ে গিয়েছে আউটওয়ার্ড পুশের চেয়ে, দেয়ারবাই এটা কলাপস করবে। কলাপস করলে সে আবার এক্সপান্ড করবে, করে রেড জায়ান্ট হবে। রেড জায়ান্ট থেকে সে ডর্ফ হবে, হোয়াইট ডর্ফ। হোয়াইট ডর্ফ থেকে সে ব্ল্যাক ডর্ফ হবে। যদি 5 টাইমস ম্যাসিভ হয়, কেমব্রিজ বুক অনুযায়ী 8 টাইমস, আপনারা 5 টাইমসই লিখবেন। অ্যাটলিস্ট 5 টাইমস যদি হয় আমাদের স্টারের চেয়ে ম্যাসিভ, দেন এটা রেড জায়ান্ট না হলে রেড সুপার জায়ান্ট হবে। রেড সুপার জায়ান্টের পরবর্তী সে সুপারনোভা হবে। সুপারনোভা থেকে সে একটা ইদার একটা ব্ল্যাক হোল হবে, অথবা একটা নিউট্রন স্টার প্রডিউস করবে। সো এটা হচ্ছে স্টারের লাইফ সাইকেল আমরা দেখেছি। সো এই যে এত কিছু তৈরি হচ্ছে, এটা পিছনের দিকে ব্যাকট্র্যাক করলে ইট ইজ জাস্ট আ পয়েন্ট যেখান থেকে সবকিছু বিগিনিং হয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিং বা এই থিওরিটাকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এটা একটা আইডিয়া আমরা পেলাম যে ইউনিভার্সে আমরা প্রতিটা স্টার থেকে যে লাইট গুলো রিসিভ করতেছে, এগুলো কি, এগুলো আসতেছে আমাদের কাছে উইথ দা এক্সটেনশন অফ ওয়েভলেন্থ। সো এক্সটেনশন অফ ওয়েভলেন্থ যেটা আছে, অ্যান্ড যে আইডিয়া অফ রেডশিফট, এটা আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের ইউনিভার্সটা কি হচ্ছে, পুরো ইউনিভার্সটাই ছড়াই যাচ্ছে।
সো এই জন্য বলা হচ্ছে যে বিগ ব্যাং থিওরিটা ইজ কারেক্ট ফ্রম দিস পার্সপেক্টিভ। এবার দেখেন দ্য ডপলার ইফেক্ট ইকুয়েশনটা আমরা একটু দেখে নিই। কি বলতেছে যে এই ইউনিভার্সটা কতটুকু ভেলোসিটিতে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সাকিব, এই ইউনিভার্সটা কতটুকু ভেলোসিটিতে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আমরা এটাও চাইলে কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। if you just know the change in wavelength and the background wavelength of the reference wavelength, so lambda delta lambda divided by the lambda naught, that is equals to b divided by c. So একটা এক্সাম্পল করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1 দেখে নিই। Light emitted by the sun has a wavelength of 434 nanometers. A distant galaxy emits the sunlight, but because of the Doppler effect, it has a wavelength of 482 nanometer. Initially কত ছিল 434 nanometer, but যেহেতু সে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাওয়ার জন্য 482 nanometer হয়েছে। কিভাবে বুঝলাম দূরে সরে যাচ্ছে? বাড়ছে ওয়েভলেন্থ, যদি ওয়েভলেন্থ কমতো বুঝতাম সে আমার দিকে আগে আসছে। সো ওয়েভলেন্থ বাড়ছে তার মানে এখানে ডপলার ইফেক্টের কোন অ্যাসপেক্টটা কত বলা হচ্ছে, যেখানে সে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো ওকে, ক্যালকুলেট দ্য স্পিড অ্যাট হুইচ দ্য গ্যালাক্সি ইজ মুভিং রিলেটিভ টু দি আর্থ। খেয়াল করেন ইন জেনারেল যখন আমি আপনাদেরকে অ্যাস্ট্রোফিজিক্সে একটা গ্রেটার ভিশন দিয়েছিলাম, বলেছিলাম আমরা এ লেভেলসে গিয়ে শিখবো যে একটা পার্টিকুলার স্টার থেকে আমরা যে লাইটটা রিসিভ করি, এই লাইটটা থেকে এটা কোন ক্যাটাগরি স্টারের সেন্টারে কি ধরনের রিয়াকশন চলতেছে, এটার কালার কি, এটার ডায়ামিটার কত, এটার এইজ কত, এদের কত ভেলোসিটিতে এরা মুভ করতেছে, কত ডিস্টেন্স দূরে আছে, এরকম অনেক ইনফরমেশন আমরা একটা পার্টিকুলার ইনফরমেশন থেকে বের করে ফেলতে পারি, which is what is the light we are receiving, what is we are receiving from them, right? তো আপনারা এখানে দেখেন একটা আইডিয়া এখানে অলরেডি কিন্তু পেয়ে গেছেন কি, যে আপনারা কি ওয়েভলেন্থ এখানে রিসিভ করে এটা মেজার করতে পারছেন ল্যাবরেটরিতে করে, এটার সাথে স্ট্যান্ডার্ড যেটা রেফারেন্স ওয়েভলেন্থ এটাকে কম্পেয়ার করতে পারতেছেন। এটা পারলে একটা ইকুয়েশনের থ্রুতে ওই স্টারটা ওই গ্যালাক্সিটা আপনার কাছ থেকে কত ভেলোসিটিতে দূরে সরে যাচ্ছে আপনি কিন্তু ও লেভেলে এটা ক্যালকুলেট করতে পারতেছেন। সো এটাকে জাস্ট মেয়ার ক্যালকুলেশন হিসেবে দেখেন না, জাস্ট দেখেন যে হোয়াট ইউ ক্যান ডু উইথ দিস ইকুয়েশন। একটা গ্যালাক্সি থেকে জাস্ট লাইট রিসিভ করতেছেন, একটা ওয়েভলেন্থ আপনি মেজার করতে পারছেন somehow. How, that's a different discussion, but through this you can calculate its velocity it's moving away from you. That's a pretty damn thing. Right? Anyway, so the equation delta lambda by lambda naught equals to v by c. V is the subject here, thereby this is delta lambda divided by lambda naught into c. So you put the value of delta lambda 482 minus 434 nanometer, চাইলেও বসাতে পারেন চাইলে নাও বসাতে পারেন, because উপরেও ন্যানোমিটার নিচেও ন্যানোমিটার, nanometer they will gonna remove each other, but for the sake of things which are in meters per second, especially for the speed of light, আমরা এটাকে মিটারসে কনভার্ট করলাম, and it is 10 to the power minus 9 meters, 434 10 to the power minus 9 meters, 10 to the power 10 to the power 9 eliminates 48 divided by 434 into 3 into 10 to the power 8 meters per second. So the answer is 33,200 kilometers per second. So এক সেকেন্ডে 33,200 কিলোমিটার সে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? সো কত কত ফাস্ট আপনার কাছ থেকে সে দূরে সরে যাচ্ছে। Because the apparent wavelength is longer, this is an example of redshift, the galaxy is therefore moving away from the earth. এটা আমরা শুরুতেই বলছি, রাইট? এবার দেখেন cosmic microwave background radiation or CMBR, সংক্ষেপে এটাকে CMBR বলা হয়, which is cosmic microwave background radiation. So cosmic microwave background radiation বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় এবং how does it supports the idea of the big bang, এই দুটোই মেইনলি আপনাদের কোশ্চেন পেপারে থাকে। সো প্রথমত হচ্ছে what is a cosmic microwave background radiation? Cosmic microwave background radiation is throughout the universe, wherever you go in space, in earth and everywhere, you receive some microwave background radiation as a background radiation.
Okay, so you're receiving what? Microwaves. Now, from where you are getting the microwaves? That's the question. And to answer this one, scientists they have agreed upon this that this is definitely coming from, as it is coming from everywhere, so it is available in the universe. তাহলে এটা ইউনিভার্সে অ্যাভেলেবল হলো কিভাবে? রেডিয়েশন কোথা থেকে আসে? রেডিয়েশন আসে ইন জেনারেল এক্সপ্লোশন থেকে। তার মানে কি যে ইউনিভার্সটাও ইনফ্যাক্ট initially it was coming from an explosion. So this is fundamental. That is not the conclusion for cosmic microwave background radiation. Rather, এখান থেকে তারা কনক্লুড করেছে যে ফান্ডামেন্টালি তো অনেক ধরনের রেডিয়েশন এখানে জেনারেট হওয়ার কথা ছিল। তো এই সব ধরনের রেডিয়েশনটা আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাভেলেবল দেখি না, রাদার আমরা সব জায়গায় কি দেখি? শুধু মাইক্রোওয়েভ ইন জেনারেল। তাহলে ইন জেনারেল সবগুলো না থেকে বেশিরভাগই মাইক্রোওয়েভ স্ট্যাটাস আছে। এর অর্থ কি? এটার অর্থ দাঁড়ায় যে ওয়েভগুলো এখানে জেনারেট হয়েছিল when it was creating an explosion, ওই এক্সপ্লোশনের সবগুলো ওয়েভ due to its movement we are receiving them as a microwave because microwave has greater wavelength than any other wave except for radio wave. So wavelength গুলো কি হয়েছে? Stretched out. Wavelength got increased. So wavelength got increased. এটা থেকে বোঝা যায় যে হ্যাঁ ডেফিনেটলি এখানে কি হয়েছে? রেডশিফট। তো রেডশিফট যদি ওয়েভলেন্থের ক্ষেত্রে হয়ে থাকে, thereby the universe is expanding now or universe has expanded already, which means there was a beginning যেখান থেকে এক্সপ্লোশনটা হয়েছে, ন্যাচারালি রেডিয়েশনটা ছড়াইছে। এই রেডিয়েশনটা যখন আমি এখন রিসিভ করতেছি প্রেজেন্ট টাইমে, এইটা এক্সটেন্ডেড হয়ে মাইক্রোওয়েভ হিসেবে নেচারে অ্যাভেলেবল। Clear? Thereby, this is also supporting the idea of Big Bang 2. Clear? So, এই দুটোই আপনাদের মেইনলি কোশ্চেন আপনারা পাবেন। If it is the case, there is no such discussion left for this chapter except for solving book questions. So, আমরা book questionটা সলভ করব, করার পর আপনার অন্য চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে ওগুলো সুযোগ থাকলে রেকর্ডিং এর মধ্যে নিব। Question number 1. A racing car traveling at high speed passes an observer. Describe the frequency of the sound produced by the car's engine heard by the observed as the car approaches. So যদি কারটা অ্যাপ্রোচ করে তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? বেড়ে যাবে। So frequency as the car moves away, frequency will decrease. Clear? Any confusion whatsoever? No. Number 2. The compression of light waves emitted by a galaxy that is approaching an observer is called blue shift. What is the stretch of light waves by a galaxy moving away from an observer's called? Redshift. অনেক লম্বা কোশ্চেন, অ্যান্সার হলো redshift. How will the light spectra of a distant galaxy differ from that of a very distant galaxy? Explain what this difference indicates. Light spectra from distant galaxy, it is redshifted, but very distance it is even further shifted more, even more, right? So why? Because more the distance are, fastest they are moving away, thereby greatest the redshift. Point টা কি ধরতে পারছো? More distant they are, faster they are moving from you, thereby the wavelength gets stretched even more, so you get the redshift even more. Next, So more distant and it's moving faster. Yes, যত দূরে আছে এগুলো গ্যালাক্সি গুলো, এগুলো তত বেশি আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ওই যে বেলুনের এক্সাম্পল দিয়ে বললাম যে ডটস গুলো বেশি ডিস্টেন্ট এগুলো কিন্তু সবচেয়ে ফাস্ট আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। Number 4. What two observed features of our universe suggest that it begins with Big Bang? Number 1, redshift. Number 2, CMBR or cosmic microwave background radiation. Good. Clear? Number 5. The spectrum of a distant galaxy shows a change in the position of absorption lines of 300 nanometer compared with the sun spectra. If these lines in the sun spectrum compress to a line wavelength of 600 nanometer, calculate the speed of the galaxy relative to the speed of the Earth.
সো আগের মতোই, আগের এক্সাম্পলটার মতো সেম, জাস্ট আপনার এখানে ডিফারেন্স ইন ওয়েভলেন্থ কতটুকু হয়েছে, 300 ন্যানোমিটার। তো 300 ডিভাইডেড বাই 600, বুঝতেই পারতেছেন দিস ইজ হাফ, and half into 3 into 10 to the power 8 মানে হচ্ছে 1.5 into 10 to the power 8. So it is moving at the speed of 1.5 into 10 to the power 8 meters per second from you. Clear? আর কোনো কোশ্চেন আছে এখানে ইউনিট কোশ্চেন ছাড়া? নো। যদি না থেকে থাকে তাহলে আমরা এবার আপনার আলোচনায় যেতেই পারি। আব্বাজান, আসলে কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে? আগের চ্যাপ্টার, ঠিক আছে, স্টেলার ইভলিউশন। সো স্টেলার ইভলিউশন থেকে আমাদের স্টুডেন্ট ওয়াসিম বিল্লাহ, আপনার কিছু কোশ্চেন আছে। চলে যাচ্ছি ওয়াসিম আপনার কাছে, দূরে যাবেন না, অন্যরা সাথেই থাকুন। ওয়াসিম বলে ফেলুন আপনার কোশ্চেন কোনটা। ফিউশন রিঅ্যাকশন কোথায়? Fusion always takes place at the center of stars because it is all about the fusing the lighter particles into a heavier one, and it requires tremendous amount of temperature and density because শুধু টেম্পারেচার জেনারেট করলে হবে না, আপনার যে হাইড্রোজেনটাকে আপনি এখানে ফিউজ করতেছেন এটা ডেনসিটি যদি হাই না হয় তাহলে আপনার স্টারটা এটা করার সাথে সাথে কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। কেন? হাই এবং নাই কি সম্পর্ক? হাই না হলে কেন নাই হবে? বিকজ আউটওয়ার্ড ফোর্সটা এখানে অত বেশি থাকবে না, আর ইনওয়ার্ড গ্র্যাভিটেশনাল পুল তো অনেক হাই, বোঝাই যাচ্ছে। thereby it will be collapsing towards the center. So high density is required to generate the outward force at a greater level. Okay, yes, next question. স্টেবল পিরিয়ডে কি হয়? স্টেবল পিরিয়ডে অর্থাৎ মেইন সিকোয়েন্স এই ডেল্টাতে যারা এক্সিস্ট করে স্টেবল পিরিয়ডটাতে, রাইট? সো স্টেবল পিরিয়ডটাতে কি হয় যে আউটওয়ার্ড যে ফোর্সটা এখানে কাজ করতেছে ডিউ টু নিউক্লিয়ার ফিউশন, এন্ড ইনওয়ার্ডস যে গ্র্যাভিটেশনাল পুল এখানে এক্সিস্ট করে, এই দুটো ব্যালেন্স। মানে আপনি গ্র্যাভিটির জন্য ভেতরের দিকে যতটুকু ইনওয়ার্ড পুল এক্সপেরিয়েন্স করতেছেন, সেন্টারে যে এক্সপ্লোশনটা হচ্ছে এই এক্সপ্লোশনটার জন্য পার্টিকেল গুলো সেম ফোর্সে আউটওয়ার্ড ডিরেকশনে যেতে চাচ্ছে। thereby they keep a shape and they don't expand, neither they collapse. Clear? Clear? আর কোনো কোশ্চেন? সেন্টার অফ দ্য আর্থ বললাম তো, সরি, সেন্টার অফ দি স্টার। হ্যাঁ, স্টেবল পিরিয়ডও হয়, নন স্টেবল পিরিয়ডও হয়। আপনি স্টেবল পিরিয়ডে তো আপনি স্টার থেকে কোন লাইট রিসিভ করতেছেন না, আসতেছে কোথা থেকে? ফিউশন। সেন্টারে ফিউশন হচ্ছে বলে সে এনার্জি রিলিজ করতেছে, আপনি এনার্জিটাই পাচ্ছেন ইন দ্য ফর্ম অফ লাইট। অন্য স্টার ফিউশন, আরেকটা স্টার ফিউশন। স্টারে আর্থের করে জানি না, হতে পারে না। টাকা কামানোর জন্য কখনো এই ইনফরমেশনে গুগল করতে হবে। I don't know, maybe, may not be. বলেন, আর কোনো কোশ্চেন? আপনার আমাজন, আপনার ঈশানা, আপনার নো কোশ্চেন? নো স্যার। পাস পেপার সলভ করবো, পাস পেপার সলভ করবো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। আপনাদের কিছু কোশ্চেন সলভ করানো উচিত। স্টেবল পিরিয়ডে যাওয়ার সময় ছোট হয়ে যাচ্ছে কেন? গুড কোশ্চেন। আপনি বলতে চাচ্ছেন যে স্যার যখন এটার স্টেলার ইভলিউশনটা হচ্ছিল, অর্থাৎ ক্লাউডস অফ পার্টিকেল পুল টুগেদার বাই গ্র্যাভিটি, এইটা হওয়ার পর সে স্টেবল পিরিয়ডের সাইজটা ছোট হলো কেন? ইভেন আপনারা যদি আরো বেটার কোশ্চেন করি, এই যে রেড জায়ান্ট হলো, রেড জায়ান্ট হওয়ার পরে যে হোয়াইট ডটটা হলো, এই হোয়াইট ডটটার সাইজটা তো ইভেন আমাদের স্টারের চেয়ে ছোট, রাইট? এটা কেন হয়? ইট ইজ বিকজ, মনোযোগ দেন, আপনার যে স্টেবল পিরিয়ডটা, এই স্টেবল পিরিয়ডটাতে সে স্টেবল হচ্ছে কেন? আপনার আউটওয়ার্ড এটা অ্যাকচুয়ালি কি করছিল, একটা ক্লাউডস এন্ড ডাস্ট পার্টিকেলস এর একটা হিউজ কালেকশন। এই কালেকশনটা আস্তে 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 ভেতরের দিকে আসতেছে কেন? বিকজ এটা গ্র্যাভিটি তাকে পুল করতেছে। গ্র্যাভিটি পুল করার পর কিন্তু সে এখনো ফিউশন রিঅ্যাকশনটাকে স্টার্ট করে নাই, মানে কি তার আউটওয়ার্ড কোনো ফোর্স নাই। তো সে কলাপস করতেছে 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 করতেছে। আমাদের স্টেবল পিরিয়ডের চেয়ে ছোট অবস্থায় তার কি হয়েছে, রিঅ্যাকশন প্রসেসটা স্টার্ট হয়েছে।
হওয়ার জন্য সে আউটওয়ার্ড ডিরেকশন একটু কি করছে, এক্সপান্ড করছে। করার পরে তার আউটওয়ার্ড ডিরেকশনের ফোর্স এবং ইনওয়ার্ড ডিরেকশনের ফোর্সটা ইকুয়াল হয়েছে, দেয়ারবাই ইট বিকাম আ স্টেবল ফ্লুইড। ফার্স্ট। সেকেন্ডলি, তাহলে রেড জায়ান্টটি এসে বড় হলো কেন? ইট ইজ বিকজ স্টেবল পিরিয়ডে যে সাইজটা তার ছিল এই সাইজটা তার ছোট হওয়া শুরু করছে একটা সময়। কেন? বিকজ পেটে ভাত নাই, আই মিন পেটে হাইড্রোজেন নাই। হ্যাঁ, হিলিয়াম কিন্তু অনেক আছে, সান সান ছোট হচ্ছে, রাইট? সো আমাদের স্টারটা কিন্তু ইন জেনারেল ইটস লুজিং ইটস মাস বিকজ ইটস রেডিয়েটিং এনার্জি অফ দ্য টাইম। সো এটা কি করতেছে, এনার্জি রিলিজ করার জন্য তার, এবং হাইড্রোজেন যেহেতু সে ইউজ করে ফেলতেছে, তার মানে হাইড্রোজেনের সংখ্যা কমে যাচ্ছে, রাইট? হিলিয়াম প্রডিউস করতেছে, বাট হাইড্রোজেন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে সে আউটওয়ার্ড ডিরেকশনে যে ফিউয়েলটা থেকে সে এনার্জি প্রডিউস করতো এটা কমে যাচ্ছে। এটা কমে গেলে একটা সময় আসবে যে আউটওয়ার্ড ডিরেকশনে সে যে এনার্জি প্রডিউস করতো এটা আর সে করতে পারতেছে না বিকজ অফ ল্যাক অফ হাইড্রোজেন। হিলিয়াম ইজ দেয়ার, বাট হিলিয়াম কিন্তু এখনো ফিউজ করা শুরু করে না বিকজ হিলিয়াম ফিউজের জন্য যে টেম্পারেচার প্রয়োজন এটা এখনো স্টারের সেন্টারে নাই। ইট নিডস আ গ্রেটার টেম্পারেচার। Do you understand? So star from this stable period will collapse again. Once it started collapsing, টেম্পারেচার বেড়ে যাবে। টেম্পারেচার বেড়ে গেলে এবং ওই ডেন্সিটিতে রিচ করলে সে কমতে 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 কমতেই কি তৈরি হয়ে যাবে, হিলিয়াম ফিউশন ইনস্টিগেট হবে। হিলিয়াম ফিউজ করলে অনেকগুলো হিলিয়াম নিয়ে আয়রন প্রডিউস করে। ইয়েস, আরো এখানে মানে এটা আপনার জানা দরকার নাই, শুনলেন বলে যান। সো হিলিয়াম গুলো যখন ফিউজ তৈরি করতেছে, হাইড্রোজেন যে এনার্জি প্রডিউস করতো হিলিয়াম এর চেয়ে অনেক গ্রেটার এনার্জি প্রডিউস করবে, দেয়ার বাই আউটওয়ার্ড ডিরেকশন দেয়ার উইল বি আ বুম। এই বুমটার জন্য দেয়ার উইল বি রেড জায়ান্ট আসতেছে। সেম আপনি ওই পরে আবার এটা কলাপস করবে, কলাপস করে এটা আরো ছোট হয়ে যাবে ইভেন, বিকজ আউটওয়ার্ড ডিরেকশনের যে পরিমাণ, হ্যাঁ বলে, হাইড্রোজেন ফিউশন শুরু করার আগে দেয়ার ওয়াজ অনলি iron fuse করার জন্য like very good questions are there, we can discuss a lot regarding this. আয়রন ফিউজ করার জন্য যে পরিমাণ আপনার প্রয়োজন, ওই হাই টেম্পারেচার, এটা তো আপনার রেড জায়ান্ট স্টেবল পিরিয়ডে পসিবল, রাইট? সো ওইখানে অন্য কোনো রিঅ্যাকশন আপনার প্রয়োজন, ওইটার জন্য there need to be weight of something। যেমন এখানে ওদিন একজন কোশ্চেন করলেন আপনারা, হ্যাঁ সুপারনোভাতে কলাপস করে সুপারনোভা অলরেডি প্রডিউস করছে, রাইট? রাইট। ব্ল্যাক হোল সুপারনোভার পরবর্তী স্টেজ, এন্ড কিভাবে প্রডিউস হয় এগুলোর এগুলো এগুলো রেকর্ডিং এ নিয়েন না। ব্ল্যাক হোল ইজ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট যেটা সব ধরনের রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে, সব ধরনের রেডিয়েশনটাকে রেডিয়েট, because black body is a good absorber at the same time good radiator or emitter, right? So তাহলে এটা এক্স্যাক্টলি কি, এটা নিয়ে ধরেন সায়েন্টিস্টদের অনেক লিমিটেশনস আছে, টু বি স্পেসিফিক। এ লেভেল ইজ সামথিং অ্যামেজিং। এক কথায় যদি অ্যাস্ট্রোফিজিক্স এবং পার্টিকেল ফিজিক্স এই আলোচনাটা যে এত সুন্দর করছে এ লেভেল এট এক্সেল এটুতে, আল্লাহু আকবার, মানে ইউ উইল বি সারপ্রাইজড উইথ দ্য ডিসকাশন। And I'm there. If I get the time and if I alive and you are with me, you will be amazed for sure. মানে you must be amazed. এত বেটার ডিসকাশন বইয়ে আছে, thereby আমি দিতাম বইয়ের হেল্প and my experience ইনশাআল্লাহ। সো এখানে যে দেখেন আপনি কোশ্চেন করতেছেন, আমি কিন্তু অ্যানসার দিচ্ছি না, ঠিক আছে? শুনলে আপনার মাথা কামাকাও, অনেক ইনফরমেশন নেবেন, দরকার নেই আপনার। আপনি ও লেভেল একটু অর্ডিনারিতে থাকেন আপাতত, একটু ওয়েট করেন ফর দ্য লেভেল টু এক্সপ্লোর মোর। You can go and check it at Google, by the way. It's very easy for us nowadays, right? Okay. এটা ডিপেন্ড করে, এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর সে এখানে চুজ করে ডিপেন্ডিং অন সাম রিয়ালিটিস। এখন এটা ধরেন এই যে একটা ছোট্ট আলোচনা এখানে আছে, এখানে বলতেছে যে if the neutron star has a mass that is approximately 5 times greater than that of our sun, it collapses further to become a black. So যদি আমাদের স্টারের চেয়ে 5 টাইমস গ্রেটার হয় তাহলে এটা ব্ল্যাক হোল, আর 5 টাইম যদি না হয় তাহলে সে একটা নিউট্রন স্টার হচ্ছে। সুপারনোভার পরবর্তী স্টেজ
সুপারনোভা থেকে যেটা প্রডিউস হচ্ছে এটার ম্যাস 5 টাইমস নিউট্রন স্টার অথবা ব্ল্যাক হোল, এইটার নিউট্রন স্টার হবে নাকি ব্ল্যাক হোল হবে এটা ডিপেন্ড করতেছে রাইট আমাদের স্টারের যে 5 টাইমস ম্যাসিভ কিনা। যদি আমাদের স্টার যে 5 টাইমস ম্যাসিভ হয় দেন এটার নেক্সট স্টেজ হবে ব্ল্যাক হোল ফ্রম সুপারনোভা। যদি 5 টাইমস এর চেয়ে কম হয় দেন ইটস গোইং টু বি আ নিউট্রন স্টার। এই যে আপনি বললেন না যে নিউট্রন স্টার হবে না ব্ল্যাক হোল হবে, এটা কি দ্বারা ডিফাইন্ড হয়? এটা ডিফাইন হয় বাই দি মাস অফ দি স্টার, টু বি স্পেসিফিক বাই দি মাস অফ দি সুপারনোভা। ব্ল্যাক ডোর্ফ ডাজন্ট এক্সিস্ট বিকজ ব্ল্যাক ডোর্ফ এক্সিস্ট করার মতো টাইম এখনো হয় না। কারণ আপনি যদি আমারে বলেন স্যার আপনি দাদা হইছেন, দাদা হওয়ার ফিলিং কেমন, আমি বললাম কস কি, আমি তো মাত্র পোলার বাপ, আমার তো মাত্র ছেলে হইছে, এই ছেলে বড় হবে, তারে বিয়ে দিব, তারপরে না সে সে যখন বাবা হবে তখন আমি দাদা হব, তার আগে তো এটা হচ্ছে না, তাই না? আমার এখনো লেটস সে বয়স হয়েছে, বাট যেহেতু আমি বিয়ে করছি সোসাইটির নিয়মে 28-29 বছর বয়সে এসে, তো আমার ছেলের বয়স এখন এতটুকুই হবে। 16 বছরে বিয়ে করলে তখন আমার ছেলেদের বিয়ে দিতাম, তার একটা ছেলে হবে। হ্যাঁ, 16-16-32 বা 15-16-31-32 এই তো হয়ে গেল, তাই না? ওই যে লাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করি, পিয়াজো ওয়ালার এক্সাম্পল দিছি না আমার ভার্সিটিতে। এখানে আমি মামার সাথে আমার সম্পর্ক খুব ভালো, গিয়ে বলছি মামা কি অবস্থা, তো বলছে আরে আসেন বসেন বসেন কি খাবেন। তো তার দোকানের সব খাবার খুব মজা, বাট ওগুলো খায় আমার পেট বেশি খারাপ হয়েছে, মানে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আরো বাড়ছে। এই জন্য আমি তার দোকানের আশেপাশে আর যাই না। গেলেই টানলে আমি খেয়ে ফেলি, খাবো না করে পেঁয়াজু টানে, এটা টানে ওইটা টানে, সিঙ্গারা টানে, আলুর চপ টানে, এবং টেস্টি, ওনার এগুলো খুবই টেস্টি, সবগুলোই খুব টেস্টি লাগে আমার কাছে। তো ওনার একটা পিচ্চি আসছে, আমার বলতেছে যে মামা ইয়া, তো ইয়া বলতে আমি বলছি কি ছেলে, কয়, না নাতি। ওর আমার কতই হবে, হার্ডলি ধরো 50 ইয়ার্স, হার্ডলি 50ও হয় না, বাইরে বলতেছে এটা ছোট নাতি। ও আচ্ছা, এটা ছোট নাতি মানে কি, বড় নাতি আছে? বলছে, হ্যাঁ বড় নাতি আছে। তো বুঝলাম যে আহ উনি তো ঠিক জায়গায় আছে, আমরা সারপ্রাইজ বিকজ আমরা রং জায়গায় আছি। You see a standard and you get surprised because it wasn't the standard of the world. Never ever it was the standard. You hit puberty, parents arrange your marriage. এটাই হয়েছে throughout the history. It was the case. এখন এটা কেন? Because of some issues. Anyway, ওটা নিয়ে অন্য একদিন কথা হবে ইনশাআল্লাহ. With that, I'm concluding for today. Thank you for joining. Best of luck. By the way, uh, I would like to tell you that if you agrees on that, I would like to take a class test on astrophysics only on coming Saturday. I mean next Saturday. Yes, Saturday. Clear? Between we'll be starting solving the past papers. So আমাদের past পেপারের নতুন যে ভার্সন গুলো 2019 onwards, আগের গুলো তো আমরা চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো সলভ করছি 2017 পর্যন্ত, আমরা ইয়ার ওয়াইজ, রাইট? আপনাদের কাছে সবার পাস পেপার আছে মাসে ইয়ার ওয়াইজ, কোন ইয়ার থেকে শুরু? 2018, 17 আমরা করবো না, এটা আমরা অলরেডি করছি। 18 থেকে আমরা একটু করতে চাচ্ছি। অর লেটস সে যদি বলি যে 19, 20, 21 and 23, এটাতে আমাদের পাস পেপার যেগুলো অ্যাভেলেবেল আছে এর মধ্যে আমরা দুইটা মক দিব, দুইটা মক ছাড়া বাকিগুলোকে আমরা রাখতে পারি ফর সলভিং দি পাস পেপারস। ওকে, সো 2019 and 2020 এই পর্যন্ত আমরা সলভ করবো। 18, 19, 20, 20, 18, 19, 20 তিন ইয়ারের 6টা পেপার 1, 6টা পেপার 2, 6টা আর পেপার, 6টা আর 2 পেপার, এই 24টা পেপার সলভ করা কি খুব ইম্পসিবল হবে আপনাদের জন্য?